খুব কথা জানো তুমি আলো, বয়সের তুলনায় বেশি ভারী ভারী কথা বলো। তা এত আত্মবিশ্বাসী মেয়ে একটা সাপ দেখে কেন ভয় পাবে? সাপটার দিকে তেড়ে যেতে, কারাতে করতে সাপটার সাথে। কথাটা বলে সামিন উচ্চ শব্দে হেসে ওঠে। আলো কপাল কুঁচকে রাখে, হাসি থামিয়ে সামিন বলে, আমি ভাবতাম পৃথিবীতে তুমি আমাকে বেশি ঘৃণা করো, এখন দেখছি ওই সাপটা বেশি দুর্ভাগা। আলো একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, সাপটাকে ভয় পাই আমি, আর আপনাকে ঘৃণা করি, দুটো আলাদা ইয়াসার মির্জা। আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডিভানের দিকে চলে যায় সামিন। কথাবার্তা যেদিক থেকেই শুরু হোক না কেন, শেষ হয় সামিনের প্রতি আলোর ঘৃণার ঘোষণার মাধ্যমে। রোজ রোজ দর্শকবিহীন এই স্টেজে একই সংলাপ শুনতে শুনতে সামিনের কানে পোকা ধরে গেছে। শুধু একটাই কথা, ঘৃণা করি ইয়াসার মির্জা, পিশাচ ইয়াসার মির্জা, ফেরাউন ইয়াসার মির্জা। বিরক্তিকর মেয়ে একটা। ডিভানে গায়ে লিয়ে দিতে দিতে সামিন নিজের চিন্তাভাবনা দেখে নিজেই বেশ অবাক হয়। মনে মনে বলে ওঠে, জোরপূর্বক বিয়ে করে তুমি কি আশা করো সামিন, তোমার বউ তোমাকে মাথায় উঠিয়ে নাচবে, তোমার কাছে এসে বলবে প্রাণনাথ? ঘুমের মধ্যে ওই মেয়েটা তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে না, সেটাই তোমার সৌভাগ্য ইয়াসার মির্জা। আলো দাঁড়িয়ে আছে। সামিন এসির পাওয়ার কমিয়ে দিয়ে নিজের গায়ে একটা চাদর টেনে দিয়ে ওদিকে ফিরে শুয়ে বলে ওঠে, ঘুমাও, ওই বেচারা সাপটা তোমার কাছে ইহ জনমে আর আসবে না। মারাত্মক ভয় পেয়েছে আজ সে। ইংরেজিতে স্পষ্ট করে অ্যালেক্স বলে ওঠে। কেন এমন করছো ইসমাম? তোমার ভাইকে বলো সত্যিটা। ইসমাম স্ক্রিনে অ্যালেক্সের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, সম্ভব না অ্যালেক্স, একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। অ্যালেক্স ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম বলে ওঠে, লাভ কি কিছু হবে অ্যালেক্স? সবটা কি আগের মতো হবে? মাঝখান থেকে আজীবনের জন্য ভাইয়া আর আমার মধ্যে অদৃশ্য একটা দেওয়াল তৈরি হবে। এসব করে আমি কি অদ্রিতাকে ফিরে পাবো? এত কিছুর পরে অদ্রিতা মানবে আমাকে? আর ভাইয়া, আমি চাই না ওই লোকটা সব জেনে আত্মগ্লানিতে ভুগুক। চাই না তার মনে ঝড় তুলতে। ভাইয়ার সাথে আমার সম্পর্কটাকে অস্বাভাবিক করতে চাই না। তোমার অনুভূতি ঠিক আগের মতোই আছে ইসমাম। আমার খুব দুঃখ হচ্ছে তোমার জন্য। এমন কথা বলো না অ্যালেক্স, সে এখন আমার ভাবি। কোনো অনুভূতি নেই আমার। এসব ভাবাও অন্যায়। কোনো অনুভূতি নেই। অ্যালেক্স চুপ করে থাকে। ইসমাম প্রসঙ্গ পাল্টে বলে, তোমার কথা বলো অ্যালেক্স, শফি কি রাজি আছে? আর বলো না, রাজি ঠিকই, কিন্তু দেখাচ্ছে সে রাজি না। এই মেয়ে মানুষ এত অদ্ভুত কেন ইসমাম? ইসমাম অ্যালেক্সের কথায় হেসে ফেলে, বলে, তুমি ঠিকই বলেছ অ্যালেক্স, পৃথিবীতে সব থেকে অদ্ভুত এই মেয়ে মানুষ। আজ ইহানের ইচ্ছে হয়েছে বাগানে বসে পড়াশোনা করার। তার ইচ্ছেকে সম্মান জানিয়ে বাগানে একটা টেবিল এবং দুটো চেয়ার পেতে দেওয়া হয়েছে। শান্ত খুবই মনোযোগ সহকারে ইহানের হোমওয়ার্ক দেখছে। দোতলার ব্যালকনি থেকে তাদের দিকে তাকিয়ে আছে ঈশিতা। ঈশিতার কাছে লোকটাকে বাড়াবাড়ি পর্যায়ের ভদ্র মনে হয়। লোকটা নিজেকে যতটা সভ্য, স্পষ্টবাদী, শিক্ষিত জাহির করে, আদৌ কি সে ততটা? কিছুক্ষণ তাকিয়ে থেকে ঈশিতা নিচে রান্নাঘরে চলে যায়। একটা প্লেটে কিছু খাবার সাজিয়ে সোজা বাগানে যায়। শান্ত ইহানকে রংধনু সম্পর্কে ধারণা দিচ্ছে। পেছন থেকে নরম গলায় ঈশিতা বলে ওঠে, আসবো। শান্ত মাথা ঘুরিয়ে তাকায়। সে কিছুটা অবাক হয় ঈশিতাকে দেখে। ঈশিতা বলে, আপনার জন্য ভাবি পাঠিয়েছে, খেয়ে নিন। শান্ত ঈশিতার হাতের প্লেটের দিকে একবার তাকিয়ে ইহানের হোমওয়ার্ক খাতা দেখতে দেখতে বলে, আমি এতটাও গরিব নই, 3 বেলা ভাত খেতে পারছি। এভাবে এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাবিকে বলে দিন, এতে আমার অভ্যাস নষ্ট হবে। ঈশিতা শান্তর দিকে এক পলক তাকিয়ে প্লেটটা শান্তর সামনে রেখে বলে, গিটার কার? শান্ত টেবিলের পাশে রাখা গিটারের দিকে তাকিয়ে বলে, আমার কাছে যেহেতু, তার মানে আমার। আপনি গান জানেন? মোটামুটি। ঈশিতা বেশ অবাক হয়। এই লোকটা সাদাসিধে ভাব দেখলেই মনে হয় না লেখাপড়া ছাড়া অন্য কিছু জানে। শান্ত ইলহানকে লিখতে দিয়ে ঈশিতার দিকে না তাকিয়ে বলে, আপনি নাস্তা নিয়ে এলেন যে, এটা তো আপনার কাজ না। দেখতে এসেছি আপনি ইহানকে ঠিকঠাক মতো পড়াচ্ছেন কিনা। মাস শেষে অতগুলো টাকা মাইনে দেওয়া হয় আপনাকে, সেগুলো সব জ্বলে যাচ্ছে কিনা সেটাই দেখতে এসেছি। ঘুরে ফিরে আলো ইমতিয়াজ মির্জার সামনে পড়ে গেল। এক পলক তার দিকে তাকে আলো চোখ নামিয়ে নেয়। ইমতিয়াজ মির্জা ভ্রু কুচকে আলোকে কয়েক পলক দেখে সিঁড়ির দিকে যায়। হুবহু এই লোকটার চেহারা পেয়েছে এর 3 গুণধর ছেলে, সবগুলো একেবারে বাবার কপি। চারিদিকে একই চেহারার কতগুলো পুরুষ মানুষ, যেদিকে তাকাও ইয়াসার মির্জা, রাবণের 10 মাথার মতো। কোনটা রেখে আলো কোনটা বধ করবে? আলোর জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের দেখতে দেখতে।
দ্রুত পায়ে ঘরে ঢুকে বারান্দার দিকে যায় আলো। ইয়াসার কিছু কাগজ উল্টে পাল্টে দেখছিল। আলোকে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেঝে তো কোনো দোষ করেনি, শুধু শুধু ওকে কেন শাস্তি দিচ্ছ? ধীরে হাঁটো। আলো দাঁড়িয়ে পড়ে ইয়াসারের দিকে তাকিয়ে বলে, কেন? মেয়ে বলে? মেয়ে বলে ধীরে হাঁটতে হবে? হ্যাঁ, ওটাই নারীর সৌন্দর্য। হাঁটবো না ধীরে, আমি এমন করেই হাঁটবো, লাফিয়ে লাফিয়ে। আর এতই যখন নারীর সৌন্দর্য করেন। সামিন উঠে দাঁড়ায়। আলোর চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে, ঋতু পায়ের তলায় পিষ্ট হচ্ছে। আলো তাচ্ছিল্যের হাসি হাসে কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে, না, আপনার চরিত্রহীন ভাই তাকে মাথায় তুলে রেখেছে, শুধুমাত্র সন্তান জন্ম দিয়েছে বলে দয়া করে থাকতে দিয়েছে এই বাড়িতে। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, আপনি এসব আপনার চোখে পড়বে না। নিজেই যেখানে একটা আস্ত ক্রিমিনাল। বেশি বলে ফেলছো না আলো? কোনো প্রমাণ আছে এসবের? বলো। যার সাথে ঘটেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন, ঋতুকে জিজ্ঞেস করুন, তার স্বামীর পরকীয়া সম্পর্ক আছে। আমি মানছি ইলহাম কিছু অন্যায় করেছিল অতীতে, কিন্তু ওসব এখন অতীত। ও মন দিয়ে সংসার করছে। আপনাকে যারা ভোট দিয়েছে তাদের জন্য খুব আফসোস হচ্ছে আমার। কথাটা বলেই আলো চলে যেতে নিলে সামিন পথ আগলে দাঁড়ায়। আলো ধমকে সুরে বলে, কি? ইলহামের ব্যাপারে যেটা বললে এইমাত্র, সেটা যদি মিথ্যে হয়? মিথ্যে কেন হবে? আমি নিজের কানে স্পষ্ট শুনেছি। আচ্ছা, আমি ঋতুকে জিজ্ঞেস করব। যদি মিথ্যা হয় তাহলে কি করবে তুমি? তাহলে আর কি? শাস্তি তো আমি পাচ্ছি, নতুন করে আর কি দেবেন? আর যদি সত্যি হয় তাহলে আমি যা বলবো সেটা শুনবেন? বলুন। সামিন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে বলে, শুনবো। এমন সময় হঠাৎ সামিনের ফোনে রিংটোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে কানে ধরে থাকে কিছুক্ষণ, তারপর উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, আসছি আমি। কোথায় তোমার সেই শুভাকাঙ্ক্ষী? সব কোথায়? কেউ জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো? সেদিনের পর থেকে খোঁজ নিতেও এসেছে কেউ? আতাউর আলম বিছানায় শুয়ে শূন্যে দৃষ্টি রেখে আছে। রেহানা চাপাস্বরে চেঁচিয়ে বলতে থাকে, নির্বাচন করো বলে খুব উস্কে দিছিল তখন। এখন কোথায় তারা? আতাউর আলম শোয়া থেকে উঠে বসে। তুমি একটা কাপুরুষ আতাউর আলম। স্ত্রীর এহেন কথায় আতাউর আলম আহত হয়, কিন্তু প্রতিবাদে কোনো শব্দ বের হয় না তার ভেতর থেকে। ঠিকই তো, সে কাপুরুষ। এখন এখন তুই কি জবাব দিবি সামিন ইয়াসের? আমি জানতাম আমি এর মধ্যে একটা ঘাপলা অবশ্যই আছে। খালি চোখে যেটা মনে হয় সেটা সবসময় সত্যি নয় সামিন। এখন তুই জবাব দে। সামিন ফুয়াদের কথার উত্তর না দিয়ে জামিলের মুখের দিকে তাকিয়ে আছে। তুই কিভাবে বলছিস ওরা আতাউর আলমের লোক নয়? আমি ওদের চিনি ভাই, ওদের প্রত্যেকটাকে আমি চিনি। ওদের আমি আগেও দেখেছি। ওদের কণ্ঠস্বর আমার খুব চেনা। ওদের মধ্যে একজনের হাত অদ্ভুত দেখতে, কিন্তু আংটি ছিল। আপনার মনে আছে শিমুলতলার সমাবেশের ঝামেলার কথা? ওরা ছিল সেখানে। ওরা আর যাই হোক আতরের লোক না ভাই, ওরা ভুইয়ার লোক। হেনা বলেছে আমাকে, ওরা নিজের মুখে বলেছে আতাউর আলমকে বিজয়ী দেখতে চাই। জামিল ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আরে ধুর ভাই, আপনি আবার কবে থেকে মেয়ে মানুষের কথায় এত গুরুত্ব দিতে শুরু করলেন? ও কিছু জানে নাকি আগাগোড়া? ওকে যেটা বলা হয়েছে বিশ্বাস করে নিয়েছে। রাহাত দাঁত খিচিয়ে জামিলের বেডের দিকে এগিয়ে যায়। তুমি উঠলে কেন? যেভাবে পড়েছিলে পড়ে থাকতে। কতবার ভাই বলেছিল সাবধান হতে, সাবধান হওনি। আর যদি না নিজের বিপদে পড়তে, তাহলে ভাই এত বড় একটা অঘটন ঘটতো না। জামিল কিছু বুঝতে পারছে না রাহাতের কথা। ফুয়াদ রাহাতকে ধমক দিয়ে বলে, কথায় কথায় ভাইয়ের কোল টেনে কথা বলা বন্ধ কর। পুরোটা তোর ভাইয়ের বোকামি সেটা বল। আমি বারবার বলেছি রাগের মাথায় কোনো অঘটন ঘটাস না। দেশে আইন আছে, কিন্তু কে শোনে কার কথা? জামিল সবার মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? কেউ খুলে বলো, ভাই কি করেছে? তোর ভাই রাগের মাথায় নির্বাচনে জেতার জন্য আতাউরের মেয়েকে তুলে এনে বিয়ে করেছে। আমিও ছিলাম সাথে, আমিও সাথ দিয়েছি। হতভম্ব মুখটা নিয়ে জামিল সামিনের দিকে তাকায়। সামিন চুপচাপ দাঁড়িয়ে আছে। ফুয়াদ চেঁচিয়ে বলতে থাকে, কেমন লাগছে সামিন ইয়াসের? একটা নিরপরাধ ব্যক্তিকে ভুগিয়েছিস তুই। ফুয়াদের দিকে সামিন এক পলক তাকিয়ে হনহন করে কেবিন থেকে বেরিয়ে যায়। ফুয়াদ পিছু পিছু ছুটে যায়। হসপিটালের গেটের কাছে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে হাত মুঠি করে সজোরে একটা ঘুষি মেরে দেয় সামিন। ফুয়াদ এসে হাত ধরে ফেলে সামিনের, চেঁচিয়ে বলতে থাকে, এখন এসব বন্ধ কর, যা হবার হয়ে গেছে। সামনে কি করবি সেটা ভাব। শাস্তি খেলা হয়ে গেছে, শাস্তি পেয়েছিস, এখন গিয়ে ক্ষমা চা ওদের কাছে।
তালাক চাইলে তালাক দিয়ে দিবি। আমি তোকে চিনি সামিন, তুই স্বস্তি পাবি না, আত্মগ্লানিতে ধুকে ধুকে মরবি। সামিন ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদের বলা কথাটা তার কানে বাজছে, তালাক দিয়ে দে। ফুয়াদ বলে, এখন ভুইয়াদের কি করবি বল? সাগরের একটা বোন আছে, ওকে তুলে আনি, ওকে বিয়ে করবি? রাগ দেখে ফুয়াদ বলতে থাকে। সামিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে। ফুয়াদ পাশের সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে, কথা বলছিস না কেন? জবাব দে। তালাক দেব না আমি, আর ভুইয়াদের উপযুক্ত শাস্তি ওরা পাবে। সামনের দিকে দৃষ্টি রেখে ঠান্ডা গলায় বলে সামিন। ফুয়াদ সামিনের দিকে তাকায়। সামিন বলতে থাকে, বিয়ে করা বউকে বিনা কারণে কেন তালাক দেব? মানে তুই ওর সাথে সংসার করবি? সেই জন্যই তো বিয়ে করেছি। বারবার একই কথা জিজ্ঞেস করিস কেন তোরা? কিছুক্ষণ চুপ থাকে সামিন, তারপর হুট করে বলে ওঠে, একটা অঘটন ঘটিয়ে ফেলেছি রে ফুয়াদ। আবার কি? চেঁচিয়ে ওঠে ফুয়াদ। আমি সম্ভবত আমার বউয়ের প্রেমে পড়ে গিয়েছি। ফুয়াদ সামিনের দিকে তাকায়। সামিনের মুখে হাসি হাসি। সে বলতে থাকে, কাল রাতে টের পেয়েছি, এখন আর তালাক দেওয়া সম্ভব না। তাহলে মাপ চা ওর কাছে, ওর পরিবারের কাছে, ভুলটা স্বীকার করে নে নিজের। সামিন সে কথার উত্তর না দিয়ে বলে, খুবই আলাদা ও। কি অদ্ভুত দেখ, সামিন যে ধরনের মেয়েদের পছন্দ করতো না, ও সে ধরনের মেয়ে, তবুও কি থেকে কি হয়ে গেল। শরীরের ওপর জোর চলে সামিন, মনের ওপর চলে না, ভুলে যাস না। আমি তো জোর করে বিয়েটাই করেছি শুধু, অন্য কোনো জোর তো দেখাইনি। উফ, তুই আমাকে পাগল বানিয়ে ছাড়বি সামিন। সামিন বাঁকা হাসি হাসে। ফুয়াদ বলে, ও আলো সামিন, এ জন্মে ও তোর নিয়ন্ত্রণে আসবে না। রমণীর মন সহস্র বছর সাধনা করতে হয় পেতে হলে, আর তোর ধৈর্য নেই। তুই সামিন ইয়াসার মির্জা। দেখা যাক। ঠান্ডা গলায় জবাব দেয় ইয়াসার। ইসমামকে দেখে আলো কপাল কুঁচকে ফেলে। ইসমাম নিচু স্বরে বলে, সরি, আমি ভাইয়ার কাছে এসেছিলাম, জানতাম না ভাইয়া ঘরে নেই। তোমার ভাইয়ের ঘরে তোমার ভাইয়ের স্ত্রী থাকে ইসমাম, এভাবে আর কখনো নক না করে ঢুকবে না। ইসমাম কয়েক পলক আলোর মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা। আলো মুখ ঘুরিয়ে নেয়। ইসমাম চলে যেতে নিলে আলো হঠাৎ বলে ওঠে, একটা মানুষকে তুমি ভালোবাসতে, তার প্রতি প্রচন্ড রকমের অনুভূতি জন্মানোর পরে হঠাৎ দেখলে পৃথিবীতে সেই মানুষটার কোনো অস্তিত্বই নেই। একজন ভান ধরে থাকা ছদ্মবেশীর সাথে তোমার পরিচয় হয়েছিল, তখন এর চেয়ে বেশি ঘৃণা করতে তুমি তাকে, যতটা আমি তোমাকে করি। মেঝের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে ইসমাম। আলো বলতে থাকে, নিজের জীবনটা গুছিয়ে নাও তুমি। এক সময়ের অধিকার বোধ থেকে বলছি, তোমার পরিবারের শিক্ষায় শিক্ষিত হয়েও না, দয়া করে হয়েও না। আলোর মুখের দিকে তাকিয়ে কিছু না বলে ইসমাম বেরিয়ে যায় ঘর থেকে। আলো দরজার দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকে। আজান কয়েক মুহূর্ত সামিনের দিকে তাকিয়ে থেকে প্রচন্ড জোরে তার বাবাকে ডাকতে থাকে। আতাউর আলমের শরীরটা ভালো নেই। রেহানা এসে দরজার কাছে দাঁড়ায়। সামিন আজানের দিকে তাকিয়ে বলে, দুলাভাইকে ভেতরে আসতে দেবে না শালা? আজান দরজা থেকে সরে দাঁড়ায়। সামিন ভেতরে ঢুকতে ঢুকতে বলে, তুমি কোনটা, আজান না আয়াত? আজান। আয়াত কোথায়? ফার্মেসিতে গিয়েছে। সামিন সোফায় বসে পড়ে। ভেতরের ঘর থেকে আতাউর আলম বলে ওঠে, কে এসেছে রেহেনা? কে? আপনার জামাই ইয়াসার মির্জা। আতাউর আলম সামিনের কণ্ঠ পেয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নামে। অসুস্থ শরীর নিয়ে বসার ঘরে এসে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন উঠে দাঁড়িয়ে সালাম দেয়। আতাউর আলম সামিনের এমন অদ্ভুত আচরণে বেশ অবাক হয়। তার দিকে তাকিয়ে জানতে চায়, তুমি কেন এসেছো? সামিন মৃদু হাসে, তারপর জবাব দেয়, আপনাদের দাওয়াত জানাতে। আমার বাবা ইন্ডিয়া থেকে ফিরেছে। আমার আর আপনার মেয়ের বিয়ের রিসেপশনের আয়োজন করেছি আগামী পরশু। কার্ড ছাপানো হচ্ছে, সময় মতো পৌঁছে যাবেন। পুরো শহরের সাথে আমার শ্বশুর শাশুড়ির পরিচয় করিয়ে দেব আমি। সিতারা দরজা খুলে দিতে অলস ভঙ্গিতে সামিন ঘরের ভেতর ঢোকে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা প্রায়। সিতারা নিচু স্বরে বলে, টেবিলে খাবার দেবো ভাইজান? না। এক শব্দে বলে সিঁড়ির কাছে গিয়ে ফিরে সিতারার দিকে তাকায় সামিন। তোর বড় ভাবি খেয়েছে? সিতারা মাথা নাড়িয়ে বলে, জি। সামিন সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। খুবই সন্তর্পণে দরজা ঠেলে ভেতরে ঢুকে বিছানার দিকে তাকায়। সে আলো ঘুমিয়ে আছে। দরজা বন্ধ করে বিছানার কাছটাতে এসে বসে পড়ে। কিছুক্ষণ আলোর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। আলোকে দেখে এখন ঠিক একটা গোলাপের মতো লাগছে, যে গোলাপে কাঁটা আছে, ছুঁয়ে দিলে হাতে ফুটে যাবে যার কাঁটা। দীর্ঘ সময় পরে মনে মনে বলতে থাকে, তুমি ঠিক বলেছিলে আলো, আমি কাপুরুষ, ভুল স্বীকার করার সাহস নেই আমার।
বেশ কিছু সময় অতিবাহিত হয়। একটা মশা এসে বসে আলোর গালে। কয়েক মুহূর্ত ইতস্তত করে সামিন একটা আঙ্গুল ছুঁয়ে দেয় আলোর গালে। হুট করে ঘুম ভেঙে যেতে আলো লাফিয়ে উঠে বসে। সামিন কিছুটা চমকায়। আলো হতভম্ব ভাব কাটিয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, আপনি আমার গালে হাত দিচ্ছিলেন কেন? সামিন থতমত খেয়ে বলে, মশা পড়েছিল। হাতই পড়ে থাকুন, আপনার কি? চেঁচিয়ে উঠে আলো। সামিন উঠে দাঁড়ায়। আলো বলতে থাকে, দেখছেন ঘুমিয়ে আছি আর অমনি সুযোগ নিতে চলে এসেছেন, তাই না? সামিন কিছু বলে না। সে জানে রোজকার তর্কাতর্কি শুরু হতে যাচ্ছে, যা শেষ হবে আমি আপনাকে ঘৃণা করি ইয়াসার মির্জা কথাটার মাধ্যমে। তাই কথা না বাড়ানোই ভালো। আলো বিছানা থেকে নামে সামিনের দিকে তাকিয়ে বলে, জামিল কথা বলেছে? কি বলেছে সে? ওর সাথে আমার কথা হয়নি। ঠান্ডা গলায় জবাব দেয় সামিন। আলো বলে ওঠে, কেন কথা হয়নি? কেন কথা বলছেন না? সত্যিটা জানলে মুখে চুনকালি মাখা হয়ে যাবে সেই ভয়ে? সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ঘুমাও আলো। কেন? আমাকে ঘুম পাড়ানোর এত তাড়া কিসের? আমি ঘুমিয়ে গেলে সুযোগ নিতে আসবেন সেজন্য? সামিন প্রচন্ড বিরক্ত হয় আলোর এমন আচরণে। সে তার বিরক্তি প্রকাশ না করে ঠাট্টার ছলে বলে, নিজেকে কি ভাবো তুমি? অনেক সুন্দরী। নিজের গায়ের রং দেখেছো? ওই সামান্য উজ্জ্বলতাটুকু সৃষ্টিকর্তা তোমায় দয়া করে দিয়েছে। ভেবো না আমি সুযোগ নেওয়ার জন্য বসে আছি। আলো হা হয়ে তাকিয়ে আছে। কথাটা বলে সামিন মুখ টিপে হাসে। আলো সামিনকে অবাক করে দিয়ে বলে ওঠে, নিজে একটু ফর্সা বলে নিজেকে কি ভাবেন আপনি? অন্যের গায়ের রং নিয়ে কথা শোনাচ্ছেন। আর আপনি অনেক সুন্দর। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? একটা সাদা মূলার মতো লাগে আপনাকে। ওরা নারী জাত, পুরুষকে ঘায়েল করতে বা করাতে মারপিট জানতে হয় না। মুখটা একটু মাসুম মাসুম করে রাখলেই পুরুষ ঘায়েল হয়ে যায়। ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। রনির এমন কথায় সবাই তার দিকে তাকায়। সামিন ইয়াসারের পার্টি অফিসে আজ সবাই জমায়েত হয়েছে। মাস শেষে একটা দিন তারা দুস্থদের মাঝে খাবার বিতরণ করে। আজ সেই দিন। সামিন রাহাতের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছে। এপাশে বসে বাকিরা সবাই সামিনের সমাচার পাঠ করছে। আরাফ কপাল কুঁচকে বলে, ভাই ওই মেয়েটার মুখের ভাষা এত জঘন্য, গালাগাল ছাড়া কোনো কথাই বলতে পারে না। ইয়েসার ভাই কিভাবে ওর প্রেমে পড়লো বলো তো? রনি আরাফকে থামিয়ে দিয়ে বলে, ওই মেয়েটা না, ভাবি বল। ভাই শুনলে কাঁচা খেয়ে ফেলবে। যাই বল, ভাই যে আলো ভাবির প্রেমে পড়বে তা জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি ওই সিংহ একটা মেয়ের কাছে কাবু হয়ে গিয়েছে, এটা মানতে পারছি না। তোর চোখের সামনে সারাদিন চুরি পরে, লাল শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে একটা মেয়ে ঘুরঘুর করবে। তোর পুরুষ মনে সুরসুরি লাগবে না? তোর প্রেম প্রেম পাবে না? রনির এই কথাটায় আরাফ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, তাও ঠিক। ওরা নারী, ওরা সব পারে, কিছু না করেও। ওই যে নারী দিবসের একটা স্লোগান আছে না, আমরা নারী, আমরা সব পারি, কথাটা এজন্যই বলেছে। তৌফ হাসতে হাসতে বলে ওঠে, ভাই আমরা নারী, আমরা পাথরেরও মন গলাতে পারি। তোরা আমার কথা না শুনে নিজেরা কি আলোচনা করছিস? সবাই সামিনের দিকে তাকায়। সামিন গম্ভীর কণ্ঠে বলতে থাকে, দলের কাজে মন না বসলে বলবি, একেবারে বের করে দেব ঘাট ধরে। তেমন কিছু না ভাই। সব বুঝিয়ে দিয়েছি। আমার এখন উঠতে হবে। আজ কয়েক জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি আছে, সেখানে যেতে হবে। কাল সবাই আসবি পরিবার নিয়ে, মনে থাকে যেন। দলের সবাই মাথা নাড়ায়। সামিন উঠে দাঁড়াতে গিয়ে বসে পড়ে। তার দৃষ্টি টেবিলের উপরে রাখা একটা ছোট্ট আয়নার ভিতরে তার নিজের প্রতিবিম্বে নিবদ্ধ। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে ছেলেদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বলতো, আমি দেখতে কেমন? সবাই মুখ চাওয়াচাই করতে থাকে সামিনের কথায়। রাহাত বলে, সুন্দর, আপনি অনেক সুন্দর। কেন ভাই? আমি ফর্সা, সেজন্য কি আমাকে সাদা মূলার মতো লাগে? তৌফ দাঁত বের করে বলে, কি যে কোন ভাই, আপনি কত সুন্দর। আপনি পুরো ঋত্বিক রোশনের মতো দেখতে, শুধু আপনার চোখের মনই ঘন কালো আর ঋত্বিকের চোখ বিলাইয়ের মতো। আপনি বেশি সুন্দর ভাই। সামিনের কাছে তৌফের কথাটা মন মতো হয় না। এরা তার ছেলে, এরা তো তার প্রশংসা করবেই। একটা মেয়ে বোঝে কোন পুরুষ সুন্দর। আলো একটা মেয়ে, সে যখন বলেছে তাহলে হয়তো বা সত্যি সামিনকে সাদা মূলোর মতোই লাগে। বাড়িতে কেটারিং এর লোকজন এসেছে, সাজাচ্ছে বাড়িটাকে। আলো তাকিয়ে তাকিয়ে দেখছে সব, সে কিছুই বুঝতে পারছে না। তার ঘরে বিছানার উপরে কিছু শাড়ি রেখে গিয়েছে কেউ। শাড়িগুলো অনেক দামি, দেখেই বোঝা যাচ্ছে। এসব কি হচ্ছে আসলে? আবার কি নতুন তামাশা করতে চাচ্ছে ইয়াসার মির্জা? ভাইয়া তুমি জামিলকে কেন ইমপ্রেশন করছো সিমেন্টের বিজনেসে? ও এসবের কি বোঝে? ও তো তোমার দলের। ইলহাম সামনের দিকে তাকিয়ে আছে। সামিন ক্যাটারিং এর এক লোকের সাথে কথা বলছিল। ইলহামের প্রশ্নে ঘুরে তাকায়, তারপর বলে,
ওকে দলে রাখছি না, ওকে ব্যবসায় ঢুকিয়ে দেব আমাদের। ভাইয়া তুমি জামিলের জন্য একটু বেশি বেশি করছো না? ওকে কেন পারিবারিক ব্যবসা ধরিয়ে দেবে? ওকে কাজ দিচ্ছি শুধু ইলহাম, তোর ভাগের সম্পত্তি দিয়ে দিচ্ছি না। আর হ্যাঁ, ওর জন্য আমার আলাদা দুর্বলতা আছে। বাপ মা মরা এতিম ছেলেটা অন্যের লাথি উষ্টা খেয়ে আমার কাছে, এই পরিবারের কাছে আশ্রয় নিয়েছিল। বরাবর বিশ্বস্ততা দেখিয়েছে। আমি ওকে স্নেহ করি, তোদের যেমন করি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।